দেখো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 5 গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটা পার্ট 4। দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা একে একে সমাধান করব। তাহলে দেখো প্রথমে যেটা আছে সেটা নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এটা হচ্ছে বহু উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপের। তাহলে দেখো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমরা এখানে যে অঙ্কগুলো দেওয়া ছিল যে 6 স্থানীয় মান 6 গুণিত 100, এই স্থানীয় মান যুক্ত সংখ্যাটি হলো নিচের কোনটি? এ দাগেরটা না বি দাগেরটা না সি দাগেরটা না ডি দাগেরটা? সেই সংখ্যাগুলো প্রথমে তোমাদেরকে লিখতে হবে এরকম এ বি সি ডি করে। দেখো এই যে পরপর এসেছে, প্রথমে দেখো আমাকে 6 স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে এ দাগেরটাতে 6 স্থানীয় মান কি হবে? দেখো 6, এখানে 6 আছে, তাহলে 6 আছে, তারপরে কিন্তু 3টে সংখ্যা আছে, 3টে অঙ্ক আছে, 0 3 আর একটা 0। তাহলে এর স্থানীয় মান 6-এর স্থানীয় মান হবে কিন্তু এখানে 6, তারপরে 3টা 0। পরের বি দাগেরটা 0 6 3 0, এখানে কিন্তু 6-এর স্থানীয় মান হবে 6, তারপরে দুটো অঙ্ক আছে, সেই জন্য 6-এর স্থানীয় মান হবে 6, তারপরে দুটো 0। তারপরেরটাতে 6-এর স্থানীয় মান হবে এখানে 6 আছে, তারপরে একটা অঙ্ক আছে, সেই জন্য 6-এর স্থানীয় মান হবে 6, তারপরে একটা 0 মানে 60। তারপরে শেষে যেটা আছে সেই অঙ্কটাতে 6-এর স্থানীয় মান যদি বের করতে হয়, শুধুমাত্র 6 আছে, 6-এর পরে আর কোনো অঙ্ক নেই, সেই জন্য 6-এর স্থানীয় মান হবে শুধু 6। তাহলে এটার মধ্যে কোনটা একমাত্র তুমি দেখতে পাচ্ছ বি দাগেরটা কী লেখা আছে এখানে 600, 600টাকে তুমি লিখতে পারো 6 গুণিত 100। তাহলে আমাদেরকে এখানে দেওয়া আছে 6 গুণিত 100, এই স্থানীয় মান যুক্ত সংখ্যাটি হলো কোনটা? তার মানে 6 দাগের এটা বি দাগেরটা অ্যান্সার হবে, এটা অ্যান্সারটা হবে কিন্তু বি দাগেরটা, যেহেতু বি দাগের যে 6টা আছে তার স্থানীয় মান হচ্ছে 6 গুণিত 100। তাহলে অ্যান্সারটা এখানে আমরা দাগ দেবো বি দাগেরটা। এরপরে যেটা আছে, এরপরে দেখো ক্ষয়ের দাগেরটা নিচে সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। এখানে 4টা সংখ্যা দেওয়া আছে এ বি সি ডি, এখানে 4টা, এগুলো সব 6 অঙ্কের সংখ্যা দেওয়া আছে। তাহলে এই সংখ্যাগুলো প্রথমে আমরা এখানে 1 10 শত হাজার অযুত লক্ষ, এরপরে কিন্তু এগুলোকে আমরা পরপর লিখে নেব। এগুলোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম, আমাদেরকে এই 4টির মধ্যে কোনটা ক্ষুদ্রতম সেটা যদি বের করতে বলে, তাহলে প্রথমে আমরা বাঁ দিক থেকে শুরু করব। বাঁ দিক থেকে দেখো লক্ষ্যের ঘরে, লক্ষ্য যে ঘরটা আছে এখানে সবগুলোতেই কিন্তু 1 আছে, সবগুলোতে কি আছে 1। তাহলে এই লক্ষ্যের ঘর থেকে কিন্তু আমরা কোনটা বড় কোনটা ছোট কিন্তু বুঝতে পারছি না। তারপরে দেখো অযুতের ঘরে দেখো সবগুলোতে কিন্তু 8 আছে, সবগুলোতেই 8 আছে, তাহলে লক্ষ্যও বুঝতে পারছি না আর অযুতের ঘর দেখেও কিন্তু বুঝতে পারছি না। তারপরে আমরা আসবো হাজারের ঘর। হাজারের ঘরে দেখি প্রথমেরটাতে 2 আছে, তারপরে 8 আছে, তারপরে 0 আছে, তারপরে 6 আছে। তাহলে হাজারের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট কিন্তু হচ্ছে তোমার এই 0। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কিন্তু এই অঙ্কটা, যেহেতু হাজারের ঘরে যে সংখ্যাটা অঙ্কগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 0। তারপরে কিন্তু শতকের এবং দশকের এবং এককের ঘর আমাদের কিন্তু দেখার প্রয়োজন নেই, যেহেতু হাজারের ঘরে আমরা বুঝতে পেরে গেলাম যে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে তোমার 0। তাহলে সবচেয়ে ছোট অঙ্ক, তাহলে এই অঙ্কগুলো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? সি দাগেরটা, এইটা হচ্ছে তোমার সি দাগের অ্যান্সারটা। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু এই সি দাগের 1,80,776, এটা হবে তোমাদের উত্তর। এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে দেখো কি বলেছে 138 গুণিত 29, এবং এটাকে এর নিচের এ বি সি ডি কোন ফরম্যাটে লেখা যাবে? তুমি যদি 138কে লেখো তাহলে তুমি এইভাবে লিখতে পারো 138 গুণিত, তুমি পাশাপাশি যদি লেখো তাহলে 29, এইভাবে লিখতে পারো। তাহলে 138 মানে তুমি কি লিখতে পারো 138 গুণিত
এই 29-এর পরিবর্তে তুমি কি লিখতে পারো 20 প্লাস 9, 20 প্লাস 9, 2 10 9 হচ্ছে কি 29, তাহলে এখানে 20 প্লাস 9 লিখতে পারি। তাহলে 138টা তোমার একবার 20-র সাথে গুণ হবে, আর একটা 138টা একবার 9-এর সাথে গুণ হবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে 138 গুণিত 20 প্লাস 138 গুণিত 9। তাহলে দেখো এই অপশানটা কোনগুলোতে আছে। তাহলে প্রথমেরটাতে 138 গুণিত 2 আছে, কিন্তু 2 এলে হবে না, আমাদের 20 আছে, তাহলে এটা হচ্ছে না। তারপর 183 তো অবশ্যই হবে না, তাহলে 138, তারপর সি দাগেরটা 138 গুণিত 9 প্লাস 138 গুণিত 20, তাহলে এটা কিন্তু ঠিক আছে। দেখো এখানে 138 গুণিত 20 আছে আর 138 গুণিত 9 আছে, শুধুমাত্র কী আছে 138 গুণিত 9টা কিন্তু প্রথমে আছে, এখানে পরে আছে, তাহলে ওটা কিছু নয়, ওটা তুমি আগেও লিখতে পারো, মানে 138 গুণিত তুমি 9টা আগেও লিখতে পারো, তারপরে 138 গুণিত 20টা তুমি পরে লিখতে পারে। তাহলে কোন অপশানটা? সি অপশানটা কিন্তু অ্যান্সার আছে। তাহলে তুমি এখানে দাগ দিয়ে দেবে এটা, আর কারণ হিসেবে তুমি এটা লিখে দেবে যে এটা এইভাবে ভেঙে করা যায়। তাহলে বোঝা গেছে কিভাবে এটা করা হলো। এরপরে তোমরা পরের অঙ্কতে যাচ্ছি। এখানে বলেছে কি, নিচে যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হলো। তাহলে এখানে কতগুলো দুটো দুটো করে সংখ্যা দেওয়া আছে 2 অঙ্কের, এগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে সাধারণ উৎপাদক হচ্ছে, কিন্তু আমাকে সাধারণ উৎপাদক বের করতে বলেছে 3। তাহলে সবগুলোরই সাধারণ উৎপাদক কত হচ্ছে একবার দেখে নিতে পারি। তাহলে দেখো 21টা যদি তুমি দেখো, 21টা হচ্ছে 3 গুণিত 7, তারপর 10টা কী হচ্ছে, 10টাকে তুমি উৎপাদকের বিশ্লেষণ বের করো, তাহলে 2 গুণিত 5, তাহলে মৌলিক উৎপাদকে কিন্তু বিশ্লেষণ করছি। 17টাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কি 1 গুণিত 17, আর এখানে 24টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কি হচ্ছে 3 8 24, মানে 3 গুণিত 3টে 2-এর গুণফল, 3 8 24। তাহলে এখানেও কিন্তু কমন কিন্তু 3 থাকছে না, এখানেও প্রথমেরটাতেও কিন্তু কমন, দুটোর মধ্যে কমন কিন্তু 3 থাকছে না। তারপরেরটাতে দেখা যাক সি এরটাতে 18টাকে ভাঙা যায় 3 গুণিত 6, মানে 3 গুণিত 6 মানে হচ্ছে তুমি 3 গুণিত 2 লিখতে পারো, আর 14টাকে তুমি লিখতে পারো 2 গুণিত 7। তাহলে এখানেও কিন্তু কমন 3 নেই, এখানে কমন 3 নেই, তাহলে এটাও হবে না। 12টাকে কী করে 3 গুণিত 4, তাহলে 3 গুণিত 4 মানে হচ্ছে 2 গুণিত 2, আর এখানে 15 হচ্ছে কি 3 গুণিত 15, মানে 3 গুণিত 5, 3 গুণিত 5 মানে হচ্ছে। তাহলে একমাত্র ডি অপশানে তুমি যদি দেখো, এটার মধ্যে কিন্তু 3 একটা সাধারণ উৎপাদক আছে। সাধারণ উৎপাদক কী আছে? 3। যে 12টাকেও ভাঙলেও একটা 3 উৎপাদক পাওয়া যাবে, 15টাকে ভাঙলেও কিন্তু 3 উৎপাদক পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? ডি এরটা। তাহলে অ্যান্সার হবে তোমার এখানে সাধারণ উৎপাদক কার কার মধ্যে আছে? 12 এবং 15-এর মধ্যে। তাহলে এরপর আমরা পরের অঙ্কতে যাচ্ছি। এখানে বলেছে 2-এর দাগেরগুলো সত্য অথবা মিথ্যা লেখো। কোনটা সত্য হবে সেটা তোমাকে সত্য লিখতে হবে, কোনটা মিথ্যা সেটা মিথ্যা লিখতে হবে। কয়ের দাগের দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে। তাহলে এখানে দুটি মৌলিক সংখ্যার গসাগু বলেছে। মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলোকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, মানে 1 এবং সেই সংখ্যা বাদ দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমি এখানে এক্সাম্পল যদি দুটি মৌলিক সংখ্যা ধরি, তাহলে একটা তুমি ধরতে পারো 5 ধরতে পারো, একটা তুমি 7 ধরতে পারলো। এই দুটো কিন্তু পরস্পর মৌলিক, আর এমনিতেও মৌলিক। 5 এবং 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 7কেও কিন্তু 7 এবং 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই দুটো তুমি যদি গসাগু নির্ণয় করো, তাহলে তুমি 5টাকে কীভাবে ভাঙতে পারো? উৎপাদকের মাধ্যমে যদি আমি এটা গসাগু নির্ণয় করি, তাহলে 5টাকে লিখতে পারো তুমি 5 গুণিত 1, আর 7কেও লিখতে পারো তুমি 7 গুণিত 1, 7 1 7, আর কোনো সংখ্যা উৎপাদক হবে না। তাহলে গসাগু কত হয়ে যাবে? তাহলে এখানে তুমি গসাগু কত পাবে? গসাগু কিন্তু পাবে 1। দেখো 1টা কিন্তু দুটোর মধ্যেই আছে, তাহলে গসাগু হয়ে যাচ্ছে তোমার 1। তাহলে যেহেতু তোমার গসাগু 1 হয়ে যাচ্ছে, তাহলে 1টা কিন্তু কী হয়েছে? সংখ্যা দুটির প্রত্যেকটির থেকেই বড় হচ্ছে। কি সংখ্যা দুটি কী? একটা সংখ্যা 5, একটা 7,
এটা তো বড় হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, তো লেস দেন হয়ে যাচ্ছে, লেস দেন 5 অথবা 7, 5 এবং 7-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ঠিক নয়। তাহলে যেটা দেওয়া আছে সেটা কিন্তু মিথ্যা, তাহলে এটা আমরা এখানে লিখে দেবো মিথ্যা। তাহলে বোঝা গেছে ক দাগেরটা কী হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। এবং কারণ হিসাবে তোমরা এটা লিখে দিতে পারো এটা কী জন্য মিথ্যা হচ্ছে। এরপর আমরা ক্ষয়ের দাগেরটাতে যাব। এখানে বলেছে কি ক্ষয়ের দাগেরটা 10,001 সংখ্যাটিতে 10,001 সংখ্যাটিতে শতকের ঘরের অঙ্কটি স্থানীয় মান 10। 10,001 সংখ্যাটা কেমন, 10,001 যদি আমি লিখি এখানে 10, এটা 10,000, অযুত এবং হাজারের ঘরে 10 হলো, আর 1 কোথায় থাকবে, এইখানে থাকবে 1। তাহলে 1 যদি হয় তাহলে এখানে একটা শূন্য থাকবে, এখানে একটা শূন্য থাকবে, তাহলে শতকের ঘরেও শূন্য, দশকের ঘরেই শূন্য। এখানে আমাকে দশকের ঘরের স্থানীয় মান নির্ণয় করে, দশকের ঘর কোনটা, এইটা, দশকের ঘর এইটা, এই মানে শূন্যটার স্থানীয় মান কত হবে, শূন্যটার স্থানীয় মান যদি নির্ণয় করতে হয় শূন্যটা লিখতে হবে, তারপরে একটা অঙ্ক আছে সেটাতেও শূন্য দিতে হবে, তার মানে কি শূন্য তারপর আরেকটা শূন্য হবে। তাহলে কি শূন্য, আর মানে এটাকে শূন্য গুণিত শূন্য বা শূন্য শূন্য একই জিনিস, শূন্যও বলা যেতে পারে। তাহলে কিন্তু অবশ্যই সেটা 10 হচ্ছে না, সেটা কিন্তু 10 হচ্ছে না, কি দশকের ঘরের স্থানীয় মানটা হয়ে যাচ্ছে কিন্তু শূন্য। তাহলে এটা কিন্তু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা, তাহলে এটা আমরা লিখে দেবো এখানে মিথ্যা, এটা আমরা লিখে দিলাম মিথ্যা। দেখো এর পরে অঙ্কটা আসছে, দেখো এখানে পরের অঙ্কটা কি আছে, গয়ের দাগেরটা, এটাও সত্য কি মিথ্যা বলতে বলেছে। 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 প্লাস 221, এটা সত্য কি মিথ্যা আমাকে জানতে চেয়েছে। তাহলে তুমি দেখো 225 টাকা মূল্যের মানে 225 টাকা মূল্যের মানে হচ্ছে কি একটা বইয়ের দাম 225 টাকা, সেই জন্য আমরা এখানে লিখেছি একটি বইয়ের মূল্য হচ্ছে 225 টাকা, একটি বইয়ের মূল্য 225 টাকা। তাহলে আমাকে কটা বইয়ের দাম বলতে বলেছে, 221টি, তাহলে এখানে লিখবো আমরা 221টি বইয়ের মূল্য কত, 201টি বইয়ের মূল্য হচ্ছে 225, তাহলে 221টি বইয়ের মূল্য কত হবে, 225 গুণিত 221 এত টাকা। কিন্তু এখানে আমাদের কি আছে 225 যুক্ত 221 দেওয়া আছে, তাহলে গুণিত হওয়া দরকার ছিল, কিন্তু এখানে যেহেতু যুক্ত দেওয়া আছে তাহলে এটা আমাদের সঠিক নয়, এটা হচ্ছে মিথ্যা, তাহলে এটা আমরা লিখলাম মিথ্যা। তাহলে গয়ের দাগেরটা হয়ে যাচ্ছে উত্তর হচ্ছে মিথ্যা, কারণ হিসেবে তোমরা এটা লিখে দেবে। এরপরে দেখো পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি ঘয়ের দাগেরটা, এটাও সত্য মিথ্যা বলতে বলেছে। সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 এবং 22 বিভাজ্য, তাহলে 11 দিয়ে 22 এবং 55 বিভাজ্য কিনা আমাকে দেখতে গেলে আমাকে দেখতে হবে এটার গসাগু কত। সবচেয়ে বড় সংখ্যা বলেছে, সবচেয়ে বড় মানে 55 22-এর গসাগু যদি 11 হয় তাহলে কিন্তু সবচেয়ে বড় সংখ্যা 11 হবে, যেটা 55 22-কে বিভাজ্য হবে। তাহলে এটাকে যদি গসাগু করতে হয় তাহলে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে যদি করি তাহলে 5 দিয়ে করছি, তাহলে 5 11, এখানে 2 দিয়ে যদি ভাগ করি 2 11 22, তাহলে এখানে আমরা লিখতে পারি 5-এর 55 পরিবর্তে আমরা লিখতে পারি 5 গুণিত 11, আর এখানে 22-এর পরিবর্তে লিখতে পারি 2 গুণিত 11। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো কমন আছে, 11টা কমন আছে, দুটোর মধ্যেই আছে, তাহলে 55 ও 22-এর গসাগু কত হবে 11। তাহলে গসাগু যেহেতু আমাদের 22 হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 এবং 22 বিভাজ্য। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 এবং 22 বিভাজ্য, এটা কিন্তু কি সঠিক বা সত্য, আমরা বলতে পারি এটা সত্য, তাহলে এটা আমরা বললাম সত্য। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। এখানে বলেছি স্তম্ভগুলো
ক স্তম্ভ এবং খ স্তম্ভ দুটোকে মেলাতে বলেছে। কিভাবে এটা আমরা মেলাবো, তাহলে প্রথমে আমরা এটার সাথে এটা মেলাতে গেলে ডান দিকেরগুলো আমাদের কাউন্ট করতে হবে। এটা দেখো কি আছে, এটা হচ্ছে 10,000 আর এখানে 10,000, তাহলে কত হলো 10,000 10,000 কিন্তু 20,000 হয়ে গেল। তাহলে এখানে আমরা এখানে 20,000 লিখছি। তারপরে কি আছে, কটা হাজার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা হাজার। আমি যদি এগুলো যোগ করে দিই তাহলে এখানে কত হবে 5,000, তাহলে 5,000 হলো। তারপরে কি 100 কটা আছে, দুটো আছে 100, তাহলে তারপরে এটা যদি যোগ করা হয় তাহলে 200 হলো। তারপর 10 কটা আছে, 1 2 3 4 5, এটা কিন্তু 10, তাহলে কত হচ্ছে 5টা, তার মানে 50। তাহলে আমরা এটা যোগ করে যদি দেওয়া হয় তাহলে কত হচ্ছে, প্রথমেরটা এককের করে 0, তারপরে করে 5, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2, তাহলে 25,250। তাহলে এই বাঁ দিকের খ স্তম্ভের মধ্যে 25,250 কোথায় আছে, এইখানে আছে 2 নম্বরে। তাহলে এটার সাথে কোনটা ম্যাচ খাবে, এই 25,250টা ম্যাচ খেয়েছে। তাহলে বোঝা গেছে। এরপরে দেখো এইটা যে দেওয়া আছে তারপরেরটা 25,520, এটা তুমি যদি বসাও, এখানে 1 10 100 1000 আমি লিখে রেখেছি, এটা যদি 25,000 তাহলে কোথায় বসাবো 25,000, এখানে অযুত আর লক্ষ, অযুত আর হাজারের ঘরে লিখবো 25, তারপরে 500 বলেছে, 500 মানে কি, এখানে 5 লিখবো, তারপরে 20 লিখতে বলেছে, তারপরে এখানে 20 লিখবো। তাহলে কি 25,520, তাহলে এটা কোনটা হচ্ছে 25,520 এখানে আছে, তাহলে এটার সাথে কোনটা ম্যাচ খাবে, 25,520টা এইটা ম্যাচ খেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এখানে দেখো লেখা আছে 1 10 100 1000 অযুত লক্ষ 2 লক্ষ, তারপর হচ্ছে 50,000, তারপর হচ্ছে 200, তারপর হচ্ছে 50। তাহলে দেখো এখানে এটা যদি যোগ করা হয় তাহলে যোগ করলে কত হবে, এখানে প্রথমে 2 লক্ষ লিখছে, তাহলে 2 লক্ষ লিখলাম, তারপর লিখছে 50,000, তাহলে 50,000টা অযুত থেকে লিখতে শুরু করব, তবে আমার 50,000 হবে। তারপরে 200টা কোথায় লিখবো, শতক থেকে লিখতে শুরু করব। তারপরে 50, তাহলে দশক আর এককের করে লিখব 50, তাহলে এটা আমরা লিখলাম। তাহলে যোগ যদি করা হয়, এটাকে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে 0, তারপরে 5, তারপরে 2, তারপরে 0, তারপরে আবার 5, তারপর হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 2,50,250। তাহলে কোথায় 2,50,250, এখানে আছে 2,50,250, তাহলে এটার সাথে কোনটা ম্যাচ খাবে, এটার সাথে এটা ম্যাচ খাবে। আর কারণ হিসেবে তোমরা কিন্তু এগুলো দেখিয়ে দেবে যে আমি এইভাবে এটা দেখে এটা দাগ দিয়েছি এটার সাথে এটা। তাহলে আশা করি বোঝা গেছে। দেখো এরপরে যে অঙ্কটা আছে বলেছে কয়ের দাগেরটা 4-এর, তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর, 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে আমি এটার জন্য প্রথমে এগুলো বর্তমানে তোমার মায়ের বয়স কত বলে দিয়েছে 36, তাহলে বর্তমানে তোমার মায়ের বয়স বলেছে 36, আমি 36 লিখেছি, তাহলে এখানে 36 হবে। বর্তমানে তোমার বয়স, তাহলে তোমার বয়স কত হবে, তোমার বয়স হবে 25 বছরের ছোট বলেছে। কার থেকে 25 বছরের ছোট, মায়ের থেকে কিন্তু 25 বছরের ছোট। তাহলে এখানে কী হবে 36 মাইনাস 25, 36 মাইনাস 25 যেহেতু 25 বছরের ছোট, তাহলে এখানে 36 মাইনাস 25 মানে কত হচ্ছে তোমার 11 বছর। তাহলে কত পাওয়া গেল, এটা 11 বছর পাওয়া গেল। এবার 2 বছর পরে তোমার মায়ের বয়স কত হবে, তাহলে দেখো এখানে তোমার মায়ের বয়স এখন বর্তমানে 36 বছর, 2 বছর পরে যদি তোমার মায়ের বয়স হিসাব করে তাহলে 2 বছর বেড়ে যাবে, তাহলে কত হবে, তাহলে 36 তার সাথে 2 যোগ হয়ে যাবে, তাহলে 36 প্লাস 2 বারে কত, সেটা 38 বছর হয়ে যাবে। তাহলে 2 বছর পর তোমার মায়ের বয়স হবে 38, আর 2 বছর পর তোমার বয়স কত হবে, আমারও 2 বছর বেড়ে যাবে, তাহলে 11 ছিল, 11-র সাথে 2 যোগ হয়ে যাবে, তাহলে এখানে 11 তার সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কত হয়ে যাবে 13 বছর হয়ে যাবে। তাহলে আমার 2 বছর পরে আমার কত বছর হবে 13 বছর।
এরপরে বলছে 2 বছর পরে তোমাদের বয়সের সমষ্টি। তোমাদের সমষ্টি মানে কি, তোমার বয়স প্লাস তোমার মায়ের বয়স। তাহলে কত হবে, 38 আছে, তার সাথে কত 13 যোগ হবে। তাহলে 38 আর 13 যোগ করলে কত হচ্ছে, তাহলে 1, আর এদিকে 51 বছর। তাহলে আমাদের 2 বছর পরে তোমাদের বয়সের সমষ্টি মানে তোমার এবং তোমার মায়ের বয়সের সমষ্টি কত হবে, 51 বছর। তাহলে আশা করি বোঝা গেছে কীভাবে অঙ্কটা করা হলো। এরপর আমরা পরে অঙ্কতে যাব। এখানে বলেছে কি, ক্ষয়ের দাগেরটা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলেছে। কার কার, 45 এবং 75। তাহলে মৌলিক উৎপাদকের মাধ্যমে যদি আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলা হয় তাহলে কী হবে, তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 45কে প্রথমে আমি কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। তাহলে 3, 15তে 45, আবার 3 দিয়ে যাবে, 3, 5-এ 15, আর যাবে না। এটাকেও কিন্তু প্রথমে 75কে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে প্রথমে 3, 25-এ 75, এটাকে আবার 3 দিয়ে যদি 3 যাবে না, আবার 5 দিকে যাবে, 5, 5-এ 25। তাহলে আমরা দেখতে পেলাম যে 45টা কীভাবে লেখা যায়, 45টা লেখা যায় 3 গুণিত 3 গুণিত 5, মানে উৎপাদকে বিশ্লেষণ। আমাকে মৌলিক উৎপাদকের সাহায্যে বলেছে, সেই জন্য আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। তারপরে 75টাকে কীভাবে লেখা যায়, 3 গুণিত 5 গুণিত 5, 3 গুণিত 5 গুণিত 5। তাহলে 45টাকে আমি লিখতে পারি 3 গুণিত 3 গুণিত 5, এবং 75টাকে লেখা যায় 3 গুণিত 5 গুণিত 5। তাহলে এই দুটি সংখ্যাদের মধ্যে, উৎপাদকগুলোর মধ্যে কমন উৎপাদক কী আছে, সেগুলোই হচ্ছে গসাগু, এবং তার সাথে সাথে আমাদের যেগুলো বাড়তি উৎপাদক থাকবে সেগুলোকেও লিখতে হবে, সবগুলো মিলে হবে লসাগু। তাহলে আমাদেরকে লসাগু লিখতে গেলে আমাদের যেগুলো প্রথমে কমন আছে সেগুলো আগে লিখব। তাহলে কমন কী আছে, একটা 3 আছে, তাহলে 3 লিখলাম। তারপরে লিখলাম কমন কী আছে, 5, দুটো 5 কমন আছে, দেখো, তাহলে এখানে একটা, দুটো মধ্যে একটা লিখলাম। তারপরে কমন বাদ দিয়ে যেটা আছে, যেমন এখানে একটা 3 আছে আর এখানে একটা 5 আছে, এই একটা 3 কমন বাদ দিয়ে আর এখানে একটা 5 কমন বাদ দিয়ে, সেই দুটোকে কিন্তু লিখতে হবে যেগুলো কমন নেই। তাহলে একটা 3 লিখলাম আর একটা 5 লিখলাম। তাহলে আমাদের যে লসাগু পাওয়া যাবে সেটা হচ্ছে কি 3 গুণিত 5 গুণিত 3 গুণিত 5, মানে তুমি যদি গুণ করো এখানে 15 গুণিত 15, 15 গুণ করলে হয় 225। তাহলে আমাদের লসাগু কত পাওয়া যাচ্ছে, লসাগু পাওয়া যাচ্ছে 225। তাহলে আশা করি বোঝা গেছে কীভাবে অঙ্কটা করা হলো।